আসসালামু আলাইকুম সবাইকে। সকলকে স্বাগতম জানাই শো ইওর ভয়েস পডকাস্ট পাওয়ার বাই প্রেপোয় বাংলাদেশ। আজকে আমাদের গেস্ট হিসেবে আছে অনন্ত এবং আমি আপনাদের হোস্ট আফরাইম সিদ্দিক আহম। সো অনন্ত, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো পডকাস্টের শুরুতে সর্বপ্রথম তোমার পরিচয় জানতে চাই। তোমার কোথায় পড়াশোনা করছো and এই পরিচয়টুকু। আমি তাহসিন ইসলাম অনন্ত। তো আমার জন্ম তোমার সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। তো ওইখানে আমি পড়াশোনা করছি সুজন আইডিয়াল একাডেমিতে, একটা ব্রাক স্কুল, কেজি স্কুল ধরা যেতে পারে। তারপর আমি ইন্টারভিউ দিয়ে ওইখানে একটা উপজেলার একটা গভর্নমেন্ট স্কুল, গোবিন্দপুর গভর্নমেন্ট হাই স্কুলে চান্স পাই ক্লাস 6-এ। তারপর ওইখান থেকে আমি আমার জেএসসি এবং এসএসসি কমপ্লিট করার পর আমি আম, যখন এ প্লাস পাই তখন আমি সিলেট শাহপুরান গভর্নমেন্ট কলেজে ভর্তি হই গিয়ে। তো এই ছিল আমার কলেজ। তারপর আমি মেডিকেল এডমিশনে এবার এমবিবিএস ভর্তি পরীক্ষা জাতীয় মেধায় 793তম হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এডমিট হলাম আর কি। এই যাক, শুনে খুবই ভালো লাগলো। তো আমি জানতে চাই যে মেডিকেলি কেন, বাই মেডিকেল? তো আসলে আমি যখন ছোট ছিলাম, তো আমার ভাই আমাকে বলতো, আমার ভাই ফার্স্টে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। তো ভাই আমাকে বলতো যে আমি ল নিয়ে পড়াশোনা করবো ঢাবিতে। তো ছোট থেকে আমি ক্লাস 10 পর্যন্ত সেই স্বপ্ন নিয়ে বড় হয়েছি যে আমি একজন লয়ার হব। তো আমি ক্লাস 10 পাস করার আচ্ছা। পর যখন ইন্টারমিডিয়েটে যাই, আমার ভাই বলতেছে এসএসসির পর যে সময়টা, ওই সময়টাকে আমি কাজে লাগানোর জন্য শহরে যাওয়ার জন্য। তো শহরে যাওয়ার পরে আমি গ্রামে ছিলাম। তো সিলেট শহরে যাওয়ার পর আমার ভাই আমাকে স্পোকেন ইংলিশ এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা করাইছে। তো আমি চতুর্দিকে দেখতে লাগলাম যে আমি যখন এই কোর্সটা করতেছি তখন সবাই ব্যাচে দৌড়াদৌড়ি করতেছে, বায়োলজি, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি ওইগুলো করতেছে, এবং আমিও তাদের দেখা দেখি গিয়ে ভর্তি হলাম ব্যাচে, অফলাইন ব্যাচে। তারপর দেখা গেল কি, আমরা যখন ক্লাস করতাম বিভিন্ন সিনিয়র ভাইরা স্যারদের কাছে যারা পড়তো, ওনারা আসতেন, বলতেন স্যার আমি তো এমজি ওসমান মেডিকেলে, ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, আমি তো স্যার বুয়েটে চান্স পেয়েছি। তো আমার ছোটবেলার স্বপ্ন ছিল লয়ার হবো, কিন্তু ওই ভাইদের দেখে আমার মানে স্বপ্নের টার্মটা অন্যদিকে চলে গেছে। তারপর আমার বায়োলজি স্যার এত ভালো পড়াইতো, সিলেট এমসি কলেজ স্বনামধন্য একটা কলেজ। তো ওই কলেজের বোটানি হ্যাঁ, ডিপার্টমেন্টের স্যার, উনি মৃণাল কান্তি সরকার স্যার, অনেক ভালো পড়াইতো। আমি স্যারের ফার্স্ট ক্লাস করে স্যারের ভক্ত হয়ে গেছি। তখন আমার ওই দিনে আমি স্বপ্ন স্থির করে ফেলছি যে না, আমি মেডিকেলে পড়াশোনা করবো। তারপর তোমার বায়োলজি খুবই ভালো লাগতো, প্রতিদিন ক্লাস করতাম মারাত্মক। যখন খুব বেশি জরুরত তখনও আমি ক্লাস মিস করিনি, এত ভালো লাগতো বায়োলজি। আর কেমিস্ট্রিও দারুণ লাগতো। এমসি কলেজের স্যারদের কাছে পড়তাম, ফিজিক্স ম্যাথ এভারেজ পড়াশোনা করতাম, কারণ আমার টার্গেট হয়ে গেছে মেডিকেল মেডিকেল স্ট্যান্ডার্ড আমি পড়াশোনা শুরু করছিলাম। তারপরে তোমার আরেকটা বিষয় হচ্ছে কি, আমার এলাকার এক বড় ভাই, তো উনি যখন আমি ওই যে আমার স্বপ্ন দেখা শুরু করলাম যে আমি মেডিকেল পড়াশোনা করবো, মেডিকেল এডমিশন টেস্ট দিব, চান্স পাবো কিনা এটা সেটা পরের কথা, এই যে একটা স্বপ্ন দেখলাম এডমিশন দেবো। তো আমার এক এলাকার বড় ভাই, আমি বাড়িতে আসলাম, আসার পরে বললাম যে ভাই, হ্যাঁ মসজিদ শুক্রবার নামাজের পর বের হওয়ার পরে তো ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তো আমি বললাম যে ভাই, আপনি তো বিডিএস এ পড়েন এমএজি ওসমানীতে, আপনার শেষ হতে আর কতটুকু সময় লাগবে, আপনি ডাক্তার হতে আর কতটুকু সময় লাগবে? আমি জানতাম না উনি কোন ইয়ারে পড়ে। তো উনি বললেন, প্রায় 20 কদম যাওয়ার পরে উনি বললেন যে আর 1 বছর লাগবে, আমি ডাক্তার হবো আর কি। তো আমার কষ্ট লাগলো একটা বিষয় যে ভাই এত দূর গিয়ে আনসারটা দিল এবং আমার দিকে তাকাই নাই। তখন আমার মনে হলো যে যে না, আসলে আমাকেও মেডিকেল চান্স দেখাই দিতেই হবে। তখন কিন্তু আমার এডমিশন টেস্টের আর বেশি দিন বাকি না, প্রায় 3 মাসের মতো, এইচএস এর পরের সময়টা। তারপরে আরো বেশি মনোনিবেশ করলাম পড়াশোনায়, প্রচুর পড়াশোনা করছি। আমার ভাই বিসিএস প্রিপারেশন নিতেছিল আর আমি মেডিকেল এডমিশনের একই রুমে থাকতাম আমার বড় ভাইয়ের সাথে। তো খুব বেশি পড়াশোনা করতাম, একমাত্র খাবার, ঘুম এবং নামাজ ছাড়া সবসময় পড়াশোনা করতাম, এবং আল্লাহ তাআলার কাছে মনে প্রাণে চাইতাম যে আল্লাহ তাআলা আমার ইচ্ছাটা পূরণ করে। তারপরে তোমার এডমিশনের দিন পরীক্ষা দিলাম, সবার দোয়া নিয়ে, আল্লাহর রহমতে, আমার পিতামাতা, এলাকার সমস্ত মানুষের দোয়ায়, তো আলহামদুলিল্লাহ
পরীক্ষা দিয়েই আমি বুঝতে পারছি যে আমার চান্স হয়ে যাবে। আমি পরীক্ষার হল থেকে বের হইয়া আমার বড় ভাইকে বলছিলাম যে, ভাই আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যদি খুব বেশি ভালো হয় আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো। আর যদি মনে করেন যে খারাপ হয়েছে তাও আমি সিলেট এমএজি ওসমানীতে অন্তত চান্স পাবো। আমার ওসমানী মেডিকেল ছিল ৪ নাম্বার চয়েস। তো এই আলহামদুলিল্লাহ অবশেষে আমি এখানে পৌঁছালাম। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে চান্স পাই। তোমার কথা বুঝতে পেরেছি। তোমার কথা শুনে খুবই খুবই ভালো লাগলো। মানে সত্যি বলতে খুবই ইন্সপায়ারিং। অ্যান্ড আমি এটা ফিল করলাম যে তুমি একদম তোমার মন থেকে সবগুলো কথা হ্যাঁ, বলেছো আর কি। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা কথা। আসলে আমি আমার কোনো ইমোশনটা আমি মানে কিভাবে বুঝাবো আমি বুঝতে পারছি না আর কি। আমার কোনো প্রিপারেশন নাই যে তোমার আমি সাজিয়ে গুছিয়ে বলবো। আমি ওই যে যে আমার ন্যাচারাল যেটা ওইটাই বলতেছি আরকি। রিয়াল লাইফে যেটা ঘটছে। তো আসিফের যে সুইট রিভেঞ্জ এর কথা বলল না? তো আমার আমার ক্ষেত্রে হয়েছে কি? হ্যাঁ, আমার হ্যাঁ, সুইট ড্রিমস নিয়ে জানতে চাই। হ্যাঁ, বলো, বলো। আমার ক্ষেত্রে হয়েছে কি? আমি যখন এসএসসি লাইফে পড়াশোনা করতাম, কোভিড এর খালে আমি কিন্তু কোনো কোচিং পড়তে পারি নাই, কোনো ব্যাচে পড়তে পারি নাই। একদম একরকম ঘরোয়া পরিবেশে ছিলাম। তো আমার এলাকায় একজন মানে হিন্দু ধর্মাবলম্বী আমার ভাইয়ের ক্লাসমেট হৈমন্তী দিদি। তো উনি আমারে এ পার্সোনালি আমাদের এলাকার কয়েকটা স্টুডেন্টকে নিয়া ৮-১০ জনকে নিয়া উনার বাসায় পড়াইতো। তো উনি ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন ডিগ্রি কলেজের একজন ফিজিক্সের একজন স্টুডেন্ট ছিলেন আরকি। তো উনি সব বিষয় পড়াতো বাংলা থেকে ধরে একদম ইসলাম শিক্ষা সবকিছু টাচ করতো আরকি। তো উনার কাছে পড়ছি মোটামুটি পড়ে মিনিমাম এ প্লাস একদম ৮০, ৮২, ৮১ পেয়ে এ প্লাস এসএসসিতে। তো আমার ফ্রেন্ডরা আমারে একটু ইগনোর করা লাগলো। কারণ আমি মোটামুটি ফার্স্ট বয় ছিলাম ক্লাস 9-10 এ। আমার রোল সামনে ছিল। তারপর সবাই ভাবতো একটা উচ্চ আকাঙ্ক্ষা রাখতো আমার প্রতি। তো ঐরকম একটা মার্ক কম দেখার পর সবাই যখন আমার চেয়ে বেশি মার্ক পাইতো, আমি হায়ার ম্যাথে এ প্লাস পাই নাই। তো খুব বেশি কষ্ট লাগছিল। আমি ম্যাথে এ প্লাস পাই নাই। আমার চেয়ে পিছনের স্টুডেন্টরা ম্যাথে এ প্লাস পেল। তারপর সবাই এখন যারা আমাকে ভালো চোখে দেখতো এখন তারা আমারে কিভাবে কি জানি ভাবতেছে। এই বিষয়টা আমার মানে মনে আমি অনেক কষ্ট পাইছি। এবং আমার বড় ভাই আমার সবসময় বলতো, "কি খারাপ করলাম?" এত ভালো ভাবতো আমারে। মানে ভাইয়ের কথাটা আমার খুব বেশি কষ্ট লাগতো। তো কষ্ট বলতে ওই কষ্টটা থেকে আমি মোটিভেশন নিচ্ছি। এবং আরেক তো ওই যে আমার এক ভাইয়ের কথা বললাম যে মসজিদ থেকে বের হওয়ার পর ভাইকে বলছিলাম যে, "ভাই আপনি কোন ইয়ারে বর্তমানে বিডিএস এ আছেন? আর কত বছর সময় লাগবে আপনি ডাক্তার হতে?" তো উনি যে স সরাসরি না বলে অনেক দূর গিয়ে আমার দিকে না তাকিয়ে আনসার দিল। হ্যাঁ, ওই বিষয়টাও আমার কষ্ট লাগলো। তো সবশেষে এই যে ছোট, ছোট বিষয়গুলা আমারে বড়, বড় স্বপ্ন দেখাইছে এবং আমারে এরকম অনর্গল পরিশ্রম করার মানসিকতা দিছে আল্লাহ তাআলা। দিন শেষে আমি আমার মানে পরিশ্রমের দ্বারা আমার স্বপ্নের সাফল্যের শীর্ষে যাইতে পারলাম। তো বাকিটা আরো আমার সামনের জীবনে অনেকটাই পথ রয়ে গেছে। এখানেও আরো অনেক প্রতিটা পদে আমাকে যুদ্ধ করতে হইতেছে প্রতিটা মুহূর্তে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার সহায় হোক। আর এটাই হ্যাঁ, ছিল আমার সুইট রিভেঞ্জ আরকি যেটা আসিফ বলল। আসিফের তো একটু অন্যরকম, আমারটা আরেকটু অন্যরকম। মোটামুটি ওইগুলোই আমার না, মোটিভেশন না, ছিল। আর এটা তুমি তুমি ধরে নাও যে এটা একটা উদাহরণ যে হ্যাঁ, আসিফ ব্যাখ্যা দিয়েছে, হ্যাঁ, আর তুমি এটার রিয়েল লাইফ এক্সাম্পলটা দিলা আমাকে বা আমাদেরকে যে এটা কিরকম হতে পারে। অ্যান্ড তোমার কথা শুনে আমি এটা রিয়েলাইজ করলাম যে বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি হয়। তো তোমার কথাটা এরকম যে ছোট ছোট মোমেন্ট থেকে বড় একটা কিছু সৃষ্টি হয়। দুঃখিত সবাইকে, নেট ইস্যু থাকার কারণে পডকাস্টটা একটু ইন্টারাপ্ট হয়ে গিয়েছিল। তো আবার আমরা ট্র্যাকে ফিরে এসেছি। তো তোমার কথা শুনে যেটা বুঝলাম, তোমার বায়োলজি সাবজেক্ট আই গেস অনেক পছন্দ, তাই না? হ্যাঁ অবশ্যই। বায়োলজি আমার ফেভারিট সাবজেক্ট। ওকে। তো ফেসবুকে যখন পোস্ট দেই তোমাকে নিয়ে, সেখানে একজন কোয়েশ্চেন করে যে বায়োলজিটা কিভাবে পড়া উচিত। এটা একটু ব্রিফ মানে ধরো ইন ডিটেল এক্সপ্লেইন করো। বায়োলজি ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার বোথ। হ্যাঁ, আমরা আসলে একাডেমিকে বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট তোমার আবুল হাসান স্যারের বোটানিটা এবং গাজী আজমল স্যারের জুলজিটা পড়াশোনা করে। তো এডমিশনের সময় কিছু এক্সট্রা বই পড়াশোনা করে সেটা পড়ে। তো একাডেমিকে আমি স্যারের কাছে ব্যাচে পড়তাম। তো স্যারের ব্যাচে স্যারে মূলত তোমার একদম লাইন টু লাইন এমনভাবে বুঝিয়ে দিতেন বায়োলজির এমন কোনো ওয়ার্ড মানে বুঝি নাই, মানে আমার সাথে ঘটে নাই। প্রতিটা ওয়ার্ড আমি অর্থসহ মানে কি বিষয়টা কি আসলে এভাবে বুঝে পড়াশোনা করছি। আর হয়েছে কি মেডিকেলে
এডমিশনের কিভাবে প্রশ্ন আসে সেটা তো আর আমি জানতাম না। স্যার পরে তো সিকিউ লেভেলের পড়াশোনা, বাট প্রতিটা ওয়ার্ড আমাকে বুঝায় পড়াইতো, কিন্তু সিকিউ লেভেলের পড়াশোনা পড়াইতো আমাদের। স্যার বলে দিত না যে এটা এটা আসবে মেডিকেলে, ওইটা আসবে মেডিকেলে। তো আমি কি করছিলাম, ইউটিউবে আমি স্ক্রল করতেছিলাম একদিন। স্ক্রল করতে করতে হঠাৎ দেখি যে মেডিকেল অনলাইন ক্লাসের ফ্রি কন্টেন্ট আসছে একটা, যে ওইখানে এক ভাইয়া দাগায় দাগায় বই পড়াইতেছে। তো আমি ওই ভিডিওটা তোমার দেখলাম দেখলাম যে কোর্স রসায়ন অধ্যায়টা এক আপু দাগায় দাগায় পড়াইতেছে, যে টেকনিক সহকারে অনেক জায়গায় দেখা যাচ্ছে টেকনিক্যালি কিভাবে মনে রাখা যায় ইজিলি, কিছু কিছু কঠিন বিষয় আছে। তো আমি ওই ভিডিওটা দেখার পর আমি বইটা সাথে সাথে দাগায় নিলাম। তো নেওয়ার পর দেখলাম যে আমার কাছে অনেকটা ইজি হয়ে গেছে। পরে আবার স্যারের কাছে যখন লেকচার, মানে আমি লেকচার শুনতে গেলাম অফলাইনে স্যারের ব্যাচে, তখন আমার কাছে অনেকটা ইজি হয়ে গেছে। একই সাথে সিকিউ প্রিপারেশন হয়ে গেছে, এমসিকিউ প্রিপারেশন হয়ে গেছে। তো স্যারের একটা অধ্যায় শেষ করার পর আমি বোর্ড প্রশ্ন যখন সলভ করতে গেলাম, আমার কোনো রকম সমস্যা দেখা যায় নাই। কারণ স্যার আমাকে একদম বে থেকে এ টু জেড প্রতিটা ওয়ার্ড একদম বুঝে বুঝে পড়াইতো। আর দ্বিতীয়ত এমসিকিউ জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড আমি দাগায় দাগায় পড়ে নিয়েছি, কোন জায়গায় দরকার কোন জায়গায় দরকার নাই, কোন জায়গাটা কিভাবে পড়তে হইব কিভাবে মনে রাখতে হইব, ওই টেকনিকটা আমি বুঝে গেছি। তারপর আমি আমার কাছে একটা পুরাতন, অনেক পুরাতন 3-4 ইয়ার প্রিভিয়াস আর কি, ওইটা একটা জয়কলির বই ছিল, ওই বইটা থেকে আমি প্রিভিয়াস এর প্রশ্নগুলো দেখে দেখার পর মনের ভিতর ভোরে একটা সাহস আসছে যে আমি তো পারতেছি, আসলে তো পারতেছি, আমি ভালো পারতেছি। তারপরে তোমার এই যে একটা উদ্দীপনা আসলো যে আমি পারবো, তারপর আমি ফার্স্ট ইয়ারে থাকতেই আমার বায়োলজি 1-2 এরকম ভিডিও দেখে দেখে দাগিয়ে দিয়েছিলাম পুরোটা বই। তো সেকেন্ড ইয়ারে ওঠার পর আমি তোমার এরকম বেশ কয়েকবার এইচএসসি এর আগে 8 থেকে 10 বার রিভিশন হয়ে গেছিল। তো মোটামুটি এমন একটা অবস্থা হয়েছিল যে কোন পেজে কি আছে একটা প্রশ্ন পড়লে, মানে আনসার সঠিক না মনে করতে পারলেও যে কোন পেজে আছে পড়াটা আমি বের করতে পারি কুইকলি। মানে এই যে একটা আসলে চর্চা আসলো আমার পড়তে পড়তে, মানে দারুণ একটা ইন্টারেস্ট কাজ করতো আমার। আর সবার আমার জুনিয়রদের প্রতি একটা সাজেস্ট থাকবে যে বায়োলজিটা বুঝে বুঝে পড়ো, এমন একজন মেন্টরকে খুঁজো যে তোমাকে প্রতিটা ওয়ার্ড বুঝিয়ে দিতে পারে, যে তোমাকে কঠিন পড়াটা ইজি করে দিতে পারে। তাহলেই আমার বিশ্বাস যে বায়োলজিতে ভালো করা সম্ভব, এবং কনসেন্ট্রেশনটা দিতে হবে নিজেকে। একজন আমাকে দেখাই দিল, আমি আমাকে তো আর কেউ শরবত বানিয়ে খাইয়ে দিল আমি শিখে গেলাম, এমন তো না। অবশ্যই আমাকে পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই। তো এভাবে আমি বায়োলজি এইচএসসি এবং এডমিশনের জন্য খাবার দিয়েছিলাম। তো যদিও আমার সিলেটে বন্যা হওয়ার কারণে সারা দেশে মেবি আন্দোলনের জন্য আর পরীক্ষা হয় নাই হ্যাঁ বায়োলজিটা। হ্যাঁ 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 তো হ্যাঁ, এইচএসসি পরীক্ষা না হয় নাই দিয়েই আমি পরে আর। মেডিকেলে বায়োলজি পরীক্ষা না দিয়েই এসএসসির বেসিসে আমার যে মার্ক ডিস্ট্রিবিউশন আছে ওইখান থেকে অ্যাপ্লাস আসছে। তারপরে আমি মেডিকেল এডমিশনে পার্টিসিপেট করলাম আর কি। এই ছিল মোটামুটি বায়োলজি পড়াশোনার। আচ্ছা, তুমি কি নোট করতা? হ্যাঁ, নোট করতাম স্যারের যে। বুঝতে পারছি, তুমি কি বায়োলজি নোট হ্যাঁ, করতা? আমি নোট করতাম। আমার ওই যে আমার একাডেমিকের ব্যাচে যে স্যারের কাছে পড়তাম, ওই স্যারের যে নোটগুলা করে অবশ্যই নোট করতাম। প্রতিটা চ্যাপ্টারের নোট আছে আমার কাছে। এডমিশনের জন্য নোট করছি, একাডেমিকের জন্য নোট I see. করছি। মানে ফেভারিট তো, মানে আমি এমন ভাবে পড়াশোনা করছি যাতে করে আর 4-5 জন ছেলে দেয়। আমার স্যারের কাছে যখন পড়তাম তখন ইচ্ছা ছিল যে ইস, স্যারের মতো যদি আমি পড়াতে পারতাম। মানে আমার ভিতরে এই সাহসটা এখনো আছে যে আমি স্যারের মতো পড়াতে পারবো ইনশাল্লাহ। ওই কারণে আমি প্রতিটা জিনিস স্যারের প্রতিটা মানে স্যার মুখ থেকে যে কথাটা বের হয়েছে আমি ওই কথাটা ক্যাচ আউট করছি, এবং আমি চিন্তা করছি যে স্যার যেভাবে পড়াতেছে আমি ওইভাবে একদিন পড়ার মতো হবে, যাতে করে আমি যে আনন্দটা পাইছি ওই আনন্দটা কাউকে দিতে পারি, এবং বায়োলজি জিনিসটা সে ইজিলি নিতে পারে। মানে বায়োলজি এতটাই মানে পাগল হয়ে গেছিলাম বায়োলজির জন্য, অনেক ভালো লাগতো আমার বায়োলজি। এই কারণে আল্লাহ হয়তো বা এই দিকে আনছে আমাদের। তো এটাই ছিল আর কি বায়োলজি পড়াশোনা। আই মাস্ট সে ইউ হ্যাভ এ গ্রেট কনফিডেন্স। সিরিয়াসলি তোমার মানে কনফিডেন্স অনেক হাই, মানে অনেক বেশি হাই। এটা এরকম কনফিডেন্স আসলে দরকার জীবনে সাকসেসফুল হওয়ার হ্যাঁ, জন্য। বুঝো না, অনেকে বলে যে লাখ কাজ করে মেডিকেল এডমিশনে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা বলছেন আমা খালাকতু জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ, তোমরা আমি মানব জাতি এবং জিনকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। আমরা ইবাদত করব। আল্লাহ তাআলা বলছেন যে আমার জন্য যে যত ত্যাগ করবে আমি তার চেয়ে বেশি কিছু প্রতিদান দেব। তো এটা তো থাকবেই। আমার তাকওয়া, আমার ঈমান, হুম, আমার আমল, আখলাক এগুলো তো আছেই। হ্যাঁ, অবশ্যই আর অবশ্যই। সবার দোয়া লাগবে। লাখ কাজ করে ঠিক আছে। আমার একটা ফ্রেন্ড ছিল যে সে খুব ভালো স্টুডেন্ট, আমার চেয়ে ভালো স্টুডেন্ট। সিলেটের সুনামধন্য ১ নাম্বার কলেজে পড়তাম। আমি সিলেটের র‍্যাংকিং এ ৪-৫ নাম্বার কলেজে পড়তাম আরকি। তো ওর সাথে আমি চলাফেরা করতাম। ও আমার পাশের বাসায় থাকতো। তো ও খুবই ভালো স্টুডেন্ট, বাট ও চান্স পায় নাই। কারণ ও খুব বেশি নার্ভাস হয়ে গেছিল।
কিন্তু আমি নার্ভাস হই নাই। ওই যে আল্লাহ তাআলা নাম নিয়ে বিসমিল্লাহ বলে বসলাম পরীক্ষার হলে, এবং আমার একটা কনফিডেন্স ছিল যে আমি পড়ছি, অনেক কষ্ট করে চান্স পাইলে পাইছি, না পাইলে নাই। আল্লাহ তাআলা যদি মনে করে যে এই প্রফেশন আমার জন্য, আমি চান্স পাবো, মানে বিন্দুমাত্র আমার বই ছিল না যে আমি চান্স না পেলে আমার কেমনটা লাগবে, আমি কি হইবো, এরকম কোনো রকম চিন্তা ছিল না। আমার একটা কনফিডেন্স ছিল যে আমি প্রচুর চেষ্টা করছি, আমার জীবনে সেরা লেভেলের চেষ্টা করছি, চান্স পাই বা না পাই আমি আমার সবটা ঢেলে দিচ্ছি। এখন বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। বাকিটা আমার ভাগ্যের উপর ছেড়ে দিলাম। তারপর আমি দাগাচ্ছি। বললাম না এই যে পরীক্ষা থেকে বের হয়েই বললাম বাইরে যে, "ভাই যদি পরীক্ষা খুব ভালো হয়ে থাকে আমি ঢাকা হ্যাঁ, মেডিকেল, হ্যাঁ, আর যদি হ্যাঁ। খুবই খারাপ হয়ে থাকে আমি যে ওসমানী মেডিকেলে চান্স পাইবো।" তো ভাই খুব খুশি। তো রেজাল্ট আসলো। আসার পরে পরের ২ দিন পরে রেজাল্ট আসলো। আসরের নামাজের পর। তো আমি নামাজ পড়ে বসে রয়েছি, মানে কোরআন পড়তেছিলাম। যে আল্লাহ আমার রেজাল্টে কি আসে, কি আসে? হঠাৎ করে আমার ভাই ফোন করছে। আমার ব্যালেন্স নাই। আমি কেন ফোন করতে পারতেছি না। আমার রেজাল্ট জানার জন্য এমবিও নাই ফোনে। যে তুই তো চান্স পাইছো, তাই আমি ওসমানীতে। তো আমার কি কইবো? চোখ দিয়ে পানি আসছে। আমি সবার আগে ২ রাকাত নফল নামাজ পড়ছি। আল্লাহর কাছে শুকর আদায় করছি। আমি কেউরে ফোন দিতে পারতেছি না। বলতেছে, "ভাই আম্মারে ফোন দেন, বাড়িতে ফোন দেন, আমার ভাইরে ফোন দেন, ওইখানে ফোন দেন, ওইখানে ফোন দেন।" আমি আমার ভাইরে বলতেছি কিন্তু আমি দিতে পারতেছি না। এমন একটা আনন্দ পাইছিলাম। আর সাথে কান্নাও আসছিল। খুব বেশি কষ্ট লাগছে। মানে ওই যে এত পরিশ্রম করলাম। সবশেষে এই খবরটা শোনার পরে মনে হইছে যে এই পরিশ্রমটাই আমার, মানে আসলে অনেক শান্তির একটা পরিশ্রম ছিল। মানে খুব শান্তি লাগছে আসলে। সেটাই আরকি। আর আমি যখন তোমার পড়াশোনা করতাম, তখন আমি যখন খুব বেশি পড়াশোনা করতাম, আমার ভাইয়া তো বিসিএস প্রিপারেশন নিত। তো রাত্রে পড়াশোনা কইরা সে ঘুমায় দিত। বলত, "তুই ঘুমালি আর পড়িস না।" একটা সময় আমার বলত যে, "পড়স না কেন?" কিন্তু এইচএসসি পরীক্ষার পর, এইচএসসি পরীক্ষার ফার্স্ট ইয়ার থেকে এবং ফার্স্ট ডে থেকে আমি এমন পড়া পড়তাম, ভাই আমার বলত, "তুই ঘুমাস না কেন?" ওই যে বিপরীতে বলত। আগে বলত, "পড়স না কেন?" এখন বলে যে, "ঘুমাস না কেন?" তো আমি ভাই যখন ঘুমায় যেত রাত ২টার পর, আমি ভাইয়ের মশারিতে একটা, মানে লুঙ্গি দিয়ে, যাতে লাইটের আলোটা ইফেক্ট না করে ভাইয়ের চোখে, আমি টেবিলে সার্চ লাইট দিয়ে পড়তাম। সার্চ লাইটের আলো যতক্ষণ না নিভছে আমি পড়তাম। আর বাংলা তার মাস্টার ইংলিশ বইটা রাত গভীর হলে পড়তাম, ইংলিশটা। রাত গভীর হলে আমার ইংলিশ মনোযোগ বসতো বেশি। তো এটাই ছিল আরকি। আর ইভেন আমার ধরো ২ দিন পর বাংলা পরীক্ষা। আমি মাস্টারের ট্রান্সলেশন করতেছি। মানে আমার মন থেকে যেন শুধু ওইগুলোর প্রতি আকর্ষণ। একাডেমিক যে আমি ভালো করতে হবে, এ প্লাস পাইতে হবে, ওইটার প্রতি কোনো চিন্তা নেই। আমার মানে কেন যেন মনে হইতেছিল যে আমি পারবো, এ প্লাস পাইবো, করছি ভালো, পাইবো। অ্যাডমিশনের জন্য আমার ফোকাসটা বেশি ছিল। মানে ওই কারণে আমি জুনিয়রদেরকে বলব যে শুরু থেকে তোমরা এ অ্যাডমিশনটা ফোকাস করে শুরু থেকেই অ্যাডমিশনটাকে ফলো করো। কিভাবে প্রশ্ন আসে একটু এনালাইসিস করো, পরে পড়াশোনা করো, বই ঘাটাঘাটি করো। আর ভিডিও দেখো, মোবাইল যে ইউজ করো ওই মোবাইলটা একটা ইফেক্টিভ ওয়েতে ইউজ করো। অযথা সময় নষ্ট না করে। তাহলে নিশ্চয়ই হুম, আল্লাহ তাআলা ভালো অবশ্যই, কিছু কপালে অবশ্যই। রাখবে ইনশাআল্লাহ। তো তোমার কথা থেকে ৩ টা জিনিস আমি বুঝলাম। আ সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কনফিডেন্স, হ্যাঁ, সেকেন্ড অফ অল হচ্ছে হার্ড ওয়ার্কিং, অ্যান্ড সর্বশেষে হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা বা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা। হ্যাঁ, অবশ্যই। আরেকটা বিষয় আমি তোমাকে বলি নাই। আমি এমএজি ওসমানী বলো। মেডিকেল কলেজে চান্স হ্যাঁ, হ্যাঁ, পাইছি। বলো, আমার বলো। এমএজি ওসমানী মেডিকেল কলেজে চান্স পাইছি বলে ওইটা ছিল আমার 4th চয়েস। তো ওইখান থেকে আমার পজিশন ছিল ৭৯৩। তো ওইখান থেকে আমি মাইগ্রেশন থেকে ফার্স্ট মাইগ্রেশন আমার শহীদ মেডিকেলে আসছে। সো সেই সুবাদে আমি শহীদ মেডিকেল কলেজে পড়ি আরকি বর্তমানে। অনেকে বলতে পারে যে আমি ওসমানী বললাম আমার ইয়াতে ১ম এ থাম্বনেইলে দিলা তুমি শহীদ মেডিকেল। ওইজন্য ক্লিয়ার করলাম না, সেটা। না, বুঝছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো তুমি তো মোটামুটি প্রিপারেশনে সবকিছুই ক্লিয়ার করলা। এখন আমরা আরো কিছু কোয়েশ্চেন দেখি কে কি কোয়েশ্চেন করেছে। আচ্ছা, কোয়েশ্চেন দেখার আগে তোমার মেডিকেল লাইফ নিয়ে জিজ্ঞাসা করি। সেটা হচ্ছে যে তোমার হোস্টেল লাইফ কিরকম যাচ্ছে হোস্টেল লাইফ তুমি আমি যেখানে আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। তবে খাবার-দাবার মায়ের হাতের আমার একটা অভ্যাস যে আমার আম্মার হাতের খাবার না খেলে আমার পেট ভরে না। এমন অবস্থা। আমার আম্মার হাতের খাবার এটা খেলে সবারই, এটা পেট ভরে অনেক। সবারই। ওইখানে পেট ভরে খাইতে পারি না। মনে করি ১ প্লেট ভাত নিলে আর পরের বার অসম্ভব আমার দ্বারা। কোনরকম খেয়ে উঠি। খাবার মান ভালো, কোয়ালিটি ভালো। অনেক ভ্যারাইটি থাকে। খেতে পারি না। এটা একটা সমস্যা। আমার ওয়েট লস হচ্ছে দিন, দিন। আর দ্বিতীয়ত হলের পরিবেশ খুবই ভালো। পড়াশোনা সবাই পড়াশোনা। অন্য কোনো চিন্তাধারা নেই তাদের মাথায়। সবাই পড়াশোনা করে। ভালো একটা পরিবেশ। খুব সুন্দর কাউন্সেলিং। মানে সবাই পড়াশোনা করে। মারাত্মক লেভেলের এমন পড়াশোনা, পাগল টাইপের পড়াশোনা করে আরকি। ভালো। আর
আই গেস প্রেশার তো অনেক বেশি মেডিকেল লাইফে ওভারঅল অনেক বেশি। ধরো সবকিছু। আমরা সকাল 8টায় ক্লাসে যাওয়া লাগে, আইটেম থাকে, অনেক সময় পরীক্ষা থাকে, অনেক সময় ক্লাস থাকে, একবার 5 তলায় যাওয়া লাগে, 2 তলা 3 তলায় এরকম ভাবে আপ ডাউন করা লাগে। তারপর পরীক্ষা তো থাকেই মাঝে মাঝে। তারপর আসলা বিকেল বেলায় 2টা 15 নামাজ, নামাজের পরে খাবার দাবার পর তুমি রেস্ট নিলা, সন্ধ্যার সময় ওঠার পর আবার তুমি পড়তে বসলা, এই রাত 2টা 3টা পর্যন্ত পড়ো। আমরা অনেক সময় 1টা পর্যন্ত পড়ো। সচরাচর 12টার পর লাইট অফ করে দেওয়া হয়, কিন্তু সবাই পার্সোনালি লাইট জ্বালিয়ে জ্বালিয়ে পরে সবাই পরে। আহ, আবার দেখা গেছে কি অনেক সময় আমরা ঘোরাঘুরি করতে পারি না দিনে, তো রাত্রের বেলায় পড়া শেষ করে আইটেমের পড়া ক্লিয়ার করে আমরা রাতে 1টা 2টার পর ঘুরতে যাই, একটু চা খেয়ে আসি পাশে ওই দোকান থেকে ওই দোকান থেকে, রাতে 1টা 2টার পর ক্রিকেট খেলি, ফুটবল খেলি। আমাদের এখানে সামনে একটু মিনি ফুটবল ফিল্ড আছে আর কি, ওইখানে খেলি। তো এই মিলে চলতেছে আর কি দিনকাল। তো সবশেষে এত কষ্ট করে মেডিকেলে এডমিশন যে পড়াটা করছে ওর চেয়ে আরো অনেক বেশি পড়াশোনা, তার চেয়ে আরো অনেক বেশি পড়াশোনা। যদিও কষ্ট হয় কিন্তু হ্যাঁ, দিচ্ছে যে অবশ্যই। একটা শান্তি, মানে খুব বেশি পড়াশোনা করে যখন বেডে শুতে যায় বিন্দু মাত্র লেট হয় না, সাথে সাথে ঘুম চলে আসে। এই ঘুমে যে কি একটা শান্তি পাই, তোমাকে কি বোঝাইব, দারুণ ভালো লাগে কাজ করে। এটাই, কষ্ট করলেও একটু শান্তি পাওয়া যায়। শান্তিটা যে বুঝতে পারে আসলে সে এই জিনিসটা কোনদিন ছেড়ে দেবে না। সেটাই, প্যাশন থাকাটা অনেক বেশি হ্যাঁ, ইম্পর্টেন্ট, স্পেশালি মেডিকেলে পড়তে। এটা নিয়ে আসিফের সাথে আমার কথা হয়েছিল। হ্যাঁ, আমিও ফিল করি যে প্যাশনটা খুব দরকার, মানে প্যাশন অধ্যাবসায় খুবই বেশি দরকার। হ্যাঁ, আসলে এই 4টা বছর and সামনে তো আরো অনেকগুলা বছর আছে। তো তোমার মানে ফিউচার টার্গেট কি? লাইক এমবিবিএস শেষ করার পর তুমি কিরকম ডাক্তার হতে চাও? ফিউচার ডাক্তারের টার্গেট তো অনেকগুলা পেশা থাকে না, মানে অনেকগুলো টাইপ থাকে। আমার ইচ্ছা হয়েছে কি মেডিসিন স্পেশালিস্ট হওয়া। হলে কি আমি তো মনে করি মেডিসিন স্পেশালিস্ট হলে মোটামুটি সব ডিজিজের আমি প্রেসক্রাইব করতে পারবো। আমার এলাকার মানুষ এমন একটা এলাকা, কারেন্ট ছিল না, আমি যখন ক্লাস 5-এ পড়ি মোটামুটি কারেন্ট আসছে। এমন একটা এলাকা, হুম। ভালো হসপিটাল নাই, ভালো একটা হাই স্কুল নাই, অনেক দূর যায় পড়তে হলো, অনেক দূর হেঁটে যাওয়া লাগে। এমন একটা এলাকা, মানে হেঁটে যাওয়া লাগতো, এখন মোটামুটি যানবাহন ভালো একটা সুবিধা হয়েছে। তো ওই একটা এলাকা থেকে মানে বড় হয়ে আসছি। তো আমার খুব ইচ্ছা যে আমি ওই এলাকায় আমি একজন ডাক্তার হতে পারলে, মেডিকেল স্পেশালিস্ট হতে পারলে আমি সবাইকে ট্রিটমেন্ট দেবো ইনশাল্লাহ। তাদের কাছ থেকে কোনো রকম ফি নেবো না, ইনশাল্লাহ, এরকম ইনশাল্লাহ। মানে এরকম একটা ইচ্ছা আর কি আমার। মানে মানুষের জন্য কিছু করা। আমি খুব পাহাড় সমান টাকা পয়সা আমার খুব স্বপ্ন নাই, দিনের হ্যাঁ, পর টাকা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা এবং আখেরাত ইহকাল পরকাল দুইটাই আমার মাথায় আছে। এভাবে জীবনটাকে পরিচালনা করা। টাকা পয়সা দরকার না, আমি কুড়ে ঘরে থাকলেও শান্তি। মানুষের পাশে গিয়ে কিছু করলে মানুষ যখন মন থেকে দোয়া করে, আমি হসপিটালে যাই মাঝে মাঝে দেখি ডাক্তাররা যখন ট্রিটমেন্ট দেয়, ওই ট্রিটমেন্টে যখন সে রোগীটা সুস্থ হয়, এত দোয়া করে যে আমার ভাষায় প্রকাশ করা যাবে না। ওই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। এটার প্রতি আমার আকর্ষণ খুব বেশি, মানে আমার ওই জিনিসটা অর্জন করতে চাই মানুষের কাছ থেকে। তো সেই আকাঙ্ক্ষা নিয়ে আর কি চলছে দিনকাল। হ্যাঁ, এটাই এটাই সবচেয়ে বড় সফলতা হবে তোমার জন্য, তুমি এটা করতে পারলে, একজন মানুষ হিসেবে এবং একজন ডাক্তার হিসেবে। হ্যাঁ, শোনা যাচ্ছে তোমার কথা। নেট যাচ্ছে অনেক বেশি। তোমার নেটে একটু সমস্যা, তোমার মাঝে কথা স্কিপ গেছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যায়, শোনা যায়। বলো। আচ্ছা, এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং কিভাবে কমানো যায়। এটা অনেকজনকে প্যারা দেয়, আই গেস, নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে। হ্যাঁ, নেগেটিভ মার্কিং হয়েছে কি, ধরো তোমার একটা প্রশ্ন তুমি দাগাইছো, ওইটা তোমার কারেক্ট হয় নাই, তুমি এটা তো ভুল গেল, যে প্রশ্নটা কারেক্ট হয়েছে ওই প্রশ্ন থেকে 0.25 হুম। কাটা যাবে, এটা আর কি। আর তো আমরা পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি হ্যাঁ, যেগুলো ডিটেলস পারি ওইগুলো তো আমরা সরাসরি দাগিয়ে ফেলি, কিন্তু যে প্রশ্ন আমার 50% কনফিউশন আছে, 50% মনে থেকে হইতে পারে, ওইগুলো দাগাই। কারণ কি 4টা প্রশ্ন ধরো দাগাই না, 3টা প্রশ্ন আমার ভুল হয়েছে, 3টা প্রশ্ন 0.25 করে কাটা গেলে কত হয়, 0.75 নাকি। আর একটা প্রশ্ন হইলো, ওই একটা প্রশ্ন যে হইলো, একটা হ্যাঁ, প্রশ্ন এরকম। থেকে 0.75 যাওয়ার পরেও কিন্তু আরো 0.25 থাকতেছে, তাহলে 0.25 আমার প্লাস পয়েন্ট না। তাহলে ওই সুবাদে আমরা মোটামুটি
একটু কনফিউশন থাকলেও দাগানোর চেষ্টা করি বেশি। যত বেশি দাগানো যায় তত বেশি ভালো আশা করা যায়। এখন তুমি দাগাই নাই না, তুমি ভালো কিছু আশা করবে কিভাবে? ভালো মার্কস আশা করবে কিভাবে? এটাই আরকি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে তুমি হয়তো জানো মেডিকেল লাইফে অনেকেই স্ট্রেস ফিল করে, অনেকেই ডিপ্রেশনে চলে যায়। তো হ্যাঁ, এটা ওভারকাম কিভাবে করা যায়, মানে ওভার সবকিছু হ্যান্ডেল কিভাবে করা যায় যারা হ্যান্ডেল এই মেডিকেল লাইনে আসছে, নতুন ভর্তি হ্যান্ডেল হয়েছে? আমি এখনো যদিও ঐরকম ডিপ্রেসড মানে মোমেন্টে আসি নাই। কিন্তু আমি আমার জীবনের সবচেয়ে কঠিন মোমেন্টে যখন খুব বেশি কষ্ট, বুক ফাটা কান্না আসতো, খুব বেশি কষ্ট লাগতো পার্সোনাল ব্যক্তিগত বিষয় নিয়ে, পারিবারিক বিষয় নিয়ে, আমি কোরআন হুম। বের করে কোরআনের প্রতিটা লাইন পড়তাম আর চোখ দিয়ে জল আসতো। মানে আল্লাহ তাআলার কাছে বলতাম, মানে আমি কিছু বলতাম না, বাট চোখ দিয়ে জল আসতো। কোরআন পড়তাম, চোখ দিয়ে জল আসতো। কেমন একটা আল্লাহ তাআলার সাথে মানে কথোপকথন একটা মানে ইয়ে আসতো, ভাব আসতো। তারপর নামাজ পড়লে হুজুর যখন তিলাওয়াত করে, আমার খুব বেশি কান্না পাই। মানে মন খারাপ থাকলে, খুব বেশি ডিপ্রেস থাকলে আমি খুব বেশি কান্না পাই। তো তো নামাজের পর কিংবা কোরআন তেলাওয়াতের পর কান্না করার পর আমার মন ফ্রেশ হয়ে যায়। মানে আর কোনো ইয়ে থাকে না। বাঁচবো কতদিন? একদিন তো দিন আত্মার ভিতরে যেতে হবে। এত ডিপ্রেশন ছিল। জীবন তো একটাই ছিল। এটা এইভাবে আমি ওভারকাম করি আরকি নিজেকে। কোনো কিছু ডিপ্রেশন এ গেলে। খুবই ভালো লাগলো শুনে। এন্ড তুমি তোমার প্রত্যেকটা কথা খুবই ইন্সপায়ারিং, অনেস্টলি স্পিকিং। সবাই সবাই অনেক মোটিভেট ফিল করবে। এবং আমি আমার অনুভূতি আসলে এক্সপ্রেস করতে পারছিলাম, মানে আমি ফিল করতে পারছি, কিন্তু কিভাবে বলবো এটা আমি মানে নিজেও বুঝতে পারছি না আর কি। আশা করি আপনারা যারা দেখছেন হয়তো বুঝবেন যে আমি কি বোঝাতে যাচ্ছি। তো তো এখন আমরা আর কি? দেখি আরো কি কি কোয়েশ্চেন করা যায়। হ্যাঁ, বলো। আর কি বলবা? আর বলো। দেখি, আচ্ছা আরো দেখি, সেটা হচ্ছে ওকে আমাকে আ- আচ্ছা, আমাকে একটা কথা বলো, ধরো মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তো পড়াই লাগে। হ্যাঁ, হোয়াট অ্যাবাউট জিকে অ্যান্ড ইংলিশ? এই হ্যাঁ, দুইটা কিভাবে পড়া উচিত হ্যাঁ, মেডিকেলের হ্যাঁ। ক্ষেত্রে? অনেকে আ দেখা যায় ঠিক মতো পড়া হয় না এই দুইটা জিনিস। হয়েছে কি? আমি জিপিং শিওর পড়তাম। আমি co-curriculum activities ধরো স্পোর্টস, কবিতা আবৃত্তি, কবিতা লিখা, গল্প লিখা, তারপর রচনা প্রতিযোগিতা, অ্যা তারপর একক বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, অ্যা তারপর দলীয় বিতর্ক। ওইগুলোতে আমি সবসময় স্কুল লাইফ থেকে অংশগ্রহণ করতাম। এতে করে হচ্ছে কি আমি যখন কলেজ লাইফ পড়ি, স্কুল লাইফ থেকে জিকেটা মোটামুটি একটু ডাউন ছিল। এই যে মেধা অন্বেষণ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতাম না? তো মোটামুটি একটু ভাল লাগতো। জিকের প্রতি একটু হুম। কাজ করতো। তো আমি কলেজে যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার বাইরে যে বিসিএস পড়তো এমপি3 বইটা, ওই বইটা আমি একটু দেখতাম। ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি আমি একটু করে পড়তাম। একটু করে। ধরো একটা টপিক প্রাচীন যুগের কয়েকজন অ্যা এ সম্রাট-টম্রাট এগুলো দেখতাম আরকি। স্থাপনা আইচি। একটু করে পড়তাম এবং একটা সময় পড়তে এই একটু করে মানে ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর মহাকাশ হতে বলে একটা কথা আছে না? ওইভাবে মানে একটা সময় দেখা গেল কি আমার মোটামুটি হিউজ একটা নলেজ হয়ে গেছে জিকে ইংলিশের ক্ষেত্রে। আর ইংলিশ পড়তাম মাস্টার, জিকে পড়তাম এমপি3। হ্যাঁ? ইংলিশ পড়তাম হ্যাঁ, মাস্টার, এমডি মাস্টার জাহাঙ্গীর বইটা আলমের। ভালো আছে। হ্যাঁ, মাস্টার বইটা পড়তাম কি হবে? এত বড় বই আমার ভয় লাগতো। আমি বইটা ২ ভাগ করে নিয়েছি। গ্রামার পার্ট আর মেমোরাইজ পার্ট। করার পরে বইটা ছোট হয়ে ও গেছে। মনে একটা আচ্ছা, সাহস আচ্ছা। আসছে যে আমি পারবো। একটা ছোট হয়ে যাওয়ার পর আমার সাহস আসছে যে আমি পারবো। এর আগে ভয় পেতাম। তারপর আমি গ্রামার পার্ট পড়তাম একদিন, মেমোরাইজ পার্ট পড়তাম একদিন। তো গ্রামার পার্ট একটা টপিক ধরতাম, ধরার পরে এখানে শুধু প্রশ্ন আছে। আমি বিসিএস এর প্রশ্ন, ভার্সিটির প্রশ্নগুলো পড়তাম। নন গভর্নমেন্ট প্রশ্নগুলো পড়তাম না। এভাবে আরো কমাই দিয়েছি নিজেকে। তখন আরো ভালো লাগতো। এবং ওইগুলো পড়ার পর বিভিন্ন কোচিং সেন্টার ফ্রিতে পরীক্ষা দিত। ওই পরীক্ষাগুলোতে যখন যাই দেখতাম আমার কমন পড়ছে, তখন আরো বেশি ইন্সপায়ার্ড হই। আরে আমার তো কমন পড়তেছে। বইটা তো অনেক ভালো। ওইভাবে আমি মানে চালাই যেতাম আরকি। আসল কথা হচ্ছে জিকে এবং ইংলিশ ভালো করতে হলে শুরু থেকে পড়তে হবে। এটা ধীরে করতে হবে নিজেকে। একদিন ১ মাস ২ মাসে সম্ভব না বিষয়টা। তো এটা আরকি এভাবে পড়াশোনা করছিলাম। হুম। কোচিং এর ক্ষেত্রে লাইক তুমি অফলাইন বেশি প্রিফার করো নাকি অনলাইন বেশি প্রিফার করো, নাকি দুইটা? এটার ব্যাপারে তোমার মতামত জানতে চাই। আমি আসলে কোচিং করি নাই। তাও আর তবে আমার ব্যক্তিগত করনি? না আমি কোথাও কোচিং করে নাই। আমি ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিলাম এইচএসসি 4। তো সেটা না বলি আমার সিলেটে যখন থাকতাম আমার ভাইয়ের বাসায় এক ভাই ছিল এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডক্টর হয়ে গেছেন।
তো বাইরের কয়েকজন স্টুডেন্ট নিয়ে ব্যাচে পড়ে, তো ভাইয়ের কাছ থেকে প্রিভিয়াস এর কয়েকজন চান্স পাইছে। তো আমি ভাইয়ের কাছে যাই বললাম যে, "ভাই আমার তো ফাইন্যান্সিয়াল প্রবলেম। আপনি যদি আমার একটু সুযোগ দেন আমি আপনার পড়বো। ইনশাআল্লাহ আমার শেয়ার দেওয়ার চেষ্টা করবো।" ভাই বলল, "ঠিক আছে, তোর সমস্যা তুই পড় আমার সাথে, সমস্যা নেই। ভালো কর। আমার কোনো সমস্যা নেই। পড়তে থাক।" তো আসা যাওয়া করলাম, ক্লাস করতে লাগলাম। ভাইয়ের এখানে প্লেস করতে লাগলাম। আস্তে, আস্তে ভাইয়ের একটু দৃষ্টি আকর্ষণ হলাম। তারপর তোমার ওইখান থেকে পড়াশোনা করে মোটামুটি পরীক্ষা দিয়েছি। আর কোথাও পরীক্ষা দেয় নাই। তো শেষ মুহূর্তে ভাই আমাকে সাজেস্ট করছে যে, তুই আমার কাছে পরীক্ষা দিস ঠিক আছে। কিন্তু সেন্ট্রালে তোর পজিশনটা কই? তুই জানতে চাস না? তুই কোন মাসে তোর একটা মডেল টেস্ট আছে, ৳১,০০০ দিয়ে পয়সাতে ভর্তি হয়ে যায়। পেপারখানে সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট কয়েকটা দিবি। নিজের প্লেসটা বোঝার জন্য যে তুই সারা বাংলাদেশে কেমন আছিস। তো ওইখানে আমার পজিশন আসতো ৭০০ ভিতরে আসতো। ফাইনালি আমার ওইরকম ৭৯৩ একটা পজিশন আসছে আরকি। আর অফলাইন, অনলাইন যদি আমি বলি, তো অনলাইনে তোমার খুব দ্রুত স্ক্রল করা যায়, খুব দ্রুত আনসার দেওয়া যায়। এটা একটা ব্যাড ইফেক্ট। তুমি বাস্তব একটা এনভায়রনমেন্ট পাইতেছো না। তুমি অনেক মানুষ কিচিরমিচির মাঝখানে, হুম, হ্যাঁ, কিভাবে এটাই। পরীক্ষা দিবে, নিজের মেন্টাল প্রেশারটা কিভাবে হ্যান্ডেল করতে হবে এটা তুমি বুঝতেছো না। তারপর তোমার, হ্যাঁ, পারিপার্শ্বিক অনেক কিছু আছে। বাস্তবতার অনলাইনে এক না, আমি যে যেটা বুঝি আরকি। এবং অনলাইনে তুমি অনেক কিছু প্রশ্ন করতে পারতেছো না, নিজের মনের মতো আনসার পাইতেছো না। অফলাইনে যেটা পাওয়া যায়। আর অফলাইনে দিলে তুমি বৃত্ত পাঠ করতেছো, ফাইনাল পরীক্ষায় একটা বৃত্ত ভুল হয়ে গেল তোমার কোনো কারণবশত, ওই বৃত্তটা কিভাবে কারেক্ট করতে হবে, মানে সব প্রসেস তুমি জানতেছো। তারপর আহ, একটা এনভায়রনমেন্ট পাইতেছো। সব দিক দিয়ে তুমি একটা, মানে বাস্তবিক যে একটা প্র্যাকটিস, আমরা কোনো একটা ফুটবল বড় ম্যাচ থাকলে আমরা প্র্যাকটিস করি, ওই রকম আসলে আমরা ফাইনাল পরীক্ষা যাওয়ার আগে যে মডেল টেস্টটা দিই আমরা, ওইগুলো আসলে একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা করলে আসলে বাস্তবিক ভাবে বোঝা যায় যে আসলে আমার কেমন হতে পারে, আমি কিভাবে পড়লে নিজেকে শুধরাতে পারবো এবং কিভাবে নিজেকে গড়তে হবে, ডেভেলপ করতে হবে, আরো ভালো করতে হবে। এটাই আরকি। তো আমার কাছে মনে হয় যে অফলাইন সেরা। অনলাইন হচ্ছে। আচ্ছা, থ্যাংকস ফর ইউর অপিনিয়ন। তো আমাদের পডকাস্ট শেষ করার আগে যারা এবার মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে এবং সেকেন্ড টাইমার যারা আছে হ্যাঁ, তাদের উদ্দেশ্যে তুমি তোমার কোনো পরামর্শ বা কোনো সামারি থাকলে হ্যাঁ। বলে ফেলো। তো সেকেন্ড টাইমের মধ্যে একরকম আছে খুব পড়াশোনা করছে, দুই দুই রকম থাকতে পারে সেকেন্ড টাইমার। খুব পড়াশোনা করছে একদল আছে, কিন্তু লাক, অর্থাৎ খুব বেশি নার্ভাসনেস এর জন্য চান্স পায় নাই। আমার কয়েকজন ফ্রেন্ড আছে, ওরা চান্স পাওয়ার যোগ্য, ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার যোগ্য, কিন্তু চান্স পায় নাই একমাত্র নার্ভাসনেস এর জন্য। আরেক দল আছে যে স্বপ্ন কি মানে সে নিজেও জানা, হঠাৎ করে চিন্তা করলো যে মেডিকেল এডমিশন দেবে। এর ২-৩ মাস পড়াশোনা করছে, বুঝে নাই। তো স্বাভাবিক সে চান্স পাবে না। তো যারা ২-৩ মাস পড়াশোনা করছে চান্স পায় না, তাদেরকে আমি বলবো শুরু থেকে ওই যে আমি যে প্রসেসে পড়াশোনা করছি, সে যদি অনলাইনে ভালো লাগে অনলাইনে, অফলাইনে ভালো লাগবে অফলাইনে। আমি অফলাইনে পড়তাম বেছে, অনলাইনে দাগিয়ে দাগিয়ে পড়তাম, আর অফলাইনে যে বেছে বেছে ক্লিয়ার করতাম বেসিক। দুইটা মিক্স করে আবার প্রিভিয়াস প্রশ্ন দেখতাম, এইভাবে মিক্স করে করে আমার কনফিডেন্স আসছিল, ওইভাবে পড়াশোনা করো। আর যারা তোমার মানে নার্ভাসনেস এর জন্য চান্স পায় নাই, তাদেরকে বলবো ফার্স্ট যে, টাইমার ফার্স্ট হ্যাঁ, যারা ফার্স্ট টাইমার নার্ভাসনেস এর জন্য চান্স পায় নাই, সেকেন্ড টাইমার হয়ে গেছে এখন, তাদেরকে বলবো যে নিজের নার্ভাসনেসটাকে একটু মানে কন্ট্রোল করার চেষ্টা করো। কারণ কি, আমি যখন পরীক্ষা দিই মেডিকেল টেস্টের দিন, আমার পায়ে আমার জন্য পাঞ্জাবি ইস্ত্রি করে রাখছে। তারপর তোমার নতুন শার্ট, নতুন জুতা, মানে যা যা লাগে আর নতুন কিছু আইনে আমার কাছে আমার জন্য রাখছে। তো আমি সকালবেলা রাত্রেবেলা আমার প্ল্যান ছিল যে পড়বো, কিন্তু সকালে ঘুম থেকে উঠলাম যে আজকের দিনটা আমি স্পেশাল হতেছি কেন। আজকের দিনটা অন্য ১০টা দিন আমি যেভাবে যাইতাম মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য, ওইভাবে যাইনি। অন্য ১০টা দিন আমি যে স্যান্ডেলটা পরে যেতাম ওই স্যান্ডেলটা পরে যাই, যে মানে জ্যাকেটটা পরে শীতের দিন যাইতাম ওই জ্যাকেটটা পরে যাই। তো আমি বাইরে বললাম এভাবে, তো ভাই হাসতেছে যে, যাক, যেভাবে শান্তি লাগবে যা কিছু না বলে হয়তো একটু প্রেশারে পড়ে যেতে পারে। ও আমার কিছু বলে নাই। আমি একদম নরমাল যা পড়তাম, যা পরে ঘুমাইছি রাত্রে ওইটা পরে পরীক্ষা হলে গেছি। কে কি বলবো, কে কি দেখবে আমার আসে যায় না। আমি আমার মতো ন্যাচারালি পরীক্ষা দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই ছিল পডকাস্ট এন্ড আমরা আই গেস আমরা শেষ করতে পারি পডকাস্টটা। হ্যাঁ, এখন শেষ করতে পারি। ঠিক আছে। মোটামুটি হ্যাঁ, এই ছিল পডকাস্ট এন্ড আমি পার্সোনালি আই গেস মানে আমি সরি সত্যি বলতে, কজ আমি ঠিকমতো হোস্ট করতে পারি না। আমার আরো ভালো করে মানে চিন্তা ভাবনা করা লাগছিল। And আচ্ছা, তুমি আচ্ছা। আজকে মানে যে যে কথাগুলো বলছো, আমি আমার অনুভূতি আমি মানে কিভাবে প্রকাশ করব, আমি আমি জাস্ট মানে বলতে পারছি না। হয়তো কোনো টেক্সটে বা কোনো ক্যাপশনে আমি হয়তো বলতে পারবো, কিন্তু আচ্ছা, এখানে আমি তোমাকে আমি কেন জানি একটা বলতে পারছি না।
আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলে রাখি, মানে মানে আমি গ্রামের ছেলে তো, সবাইকে হ্যাঁ, বলো। মোটিভেট হইতে পারে এমন না যে আমি খুব বেশি পড়াশোনা করতাম। আমি গ্রামের ছেলে, গ্রামে কাদা মাটিতে হামাগুড়ি দিয়ে বড় হচ্ছে, মানে গায়ে শুকলে হাতে আমি সেই মাটির গন্ধ পাই, বুঝছো? একদম ন্যাচারাল গ্রামের ছেলে। তো এমন কোনো কাজ নাই গ্রামে করি নাই। আমার আম্মার থালা বাসন ধোয়া থেকে শুরু করে, রান্না করা থেকে শুরু করে, আমার আম্মা অসুস্থ হলে রান্না বান্না করতাম। আমার আম্মা নানু বাড়িতে গেলে কিংবা কোনো কাজে গেলে আমি রান্না বান্না করতাম। আমি যখন সিলেটে থাকতাম, আমার বোন তখন প্যারামেডিক কোর্স করতো, ওইখানে যখন চলে যেতাম আমি মাঝে মাঝে রান্না বান্না করতাম। তো এমন কোনো কাজ নাই পারি না। মানে গ্রামের ছেলে যা ম্যাটেরিয়ালস যা জানে আর কি, আলহামদুলিল্লাহ। তো শুধু পড়াশোনা না, খেলাধুলা করতে হবে। আমি খেলাধুলা করি, ফুটবল প্রেমী, ক্রিকেট প্রেমী, আবার রান্না বান্না থেকে শুরু করে সব, আলহামদুলিল্লাহ, কবিতা আবৃত্তি। তো সব দিকেই সেরা হতে হবে। এমন না শুধু পড়াশোনা করে আমি হ্যাঁ, হ্যাঁ, সব আতের দিকে পাখি সেরা হয়ে হওয়া গেলাম। উচিত। হ্যাঁ, শুধু আতের ফলে চলবে না ভাই, সব দিকেই সেরা হতে হবে। তো সবাইকে এটাই আমার সাজেস্ট, সব দিকে একটু একটু এক্স্যাক্টলি, অংশগ্রহণ করো, এক্স্যাক্টলি। এটাই। হুম, তোমাকে নিয়ে আমি পডকাস্ট আবারও করব। আমার আজকে পডকাস্ট খুবই ভালো লেগেছে। আমি নেক্সট টাইম তোমাকে ইনশাল্লাহ ইনভাইট করব। তোমার কাছ থেকে ইনশাল্লাহ, আরো স্টোরি শুনবো। And তুমি ইনশাল্লাহ, আজকে যে যে ইনশাল্লাহ। কথা বলছো, এটা লাইক ম্যাথ পিপলের জন্য ইন্সপায়ারিং হবে। এই ছিল আজকে পডকাস্ট। আশা করি হ্যাঁ, আপনাদের বা তোমাদের সকলের অনেক ভালো লেগেছে। এবং তোমরা সকলে আমাদের পাশে থাকবে, আমাদের চ্যানেল ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করবে। সামনে আরো সুন্দর সুন্দর পডকাস্ট নিয়ে আর আসা হবে। ওখানে, আর ওখানের জন্য দোয়া করবে, ওখানে তো যেন আজকের ভালো মতো একটা জায়গায় এখানেই। চান্স পাই, ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন আচ্ছা, তাহলে আমরা শেষ করে জায়গায়। হ্যাঁ, লিভ নিয়ে ঠিক নেবো আছে, নাকি? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাইকে। আসসালাম। হ্যাঁ, লিভ নিয়ে নাও, লিভ নিয়ে। আচ্ছা।